আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য আমি কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম, সেনা সদরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা প্রদান করা। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র ও 990 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট 9,667টি অবৈধ অস্ত্র ও 2,86,754 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 996 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 27শে মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে 5টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামিউনিশন ও একটি স্যাটেলাইট ফোন সহ সেনাবাহিনী গ্রেপ্তার করে। উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 সিস্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। এছাড়াও একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু সহ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। উক্ত অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত 4 জুন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা হতে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ 10 জন সহযোগী সহ সেনাবাহিনীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বুনিয়া সোহেলের বিরুদ্ধে 30টিরও অধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গত 5 জুন কক্সবাজার জেলার মাঝিরকাটা এলাকায় কুখ্যাত শাহিনুর রহমান ওরফে শাহিন ডাকাতকে তার 2 জন ঘনিষ্ঠ সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক, চাঁদাবাজি সহ 20টিরও অধিক মামলা রয়েছে। এ সময় একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ সর্বমোট 4টি অস্ত্র, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গত 6 জুন কুষ্টিয়া জেলার দুর্বাচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 6টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, 10টি পিস্তল ম্যাগাজিন এবং সর্বমোট 119 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। ঈদুল আজহা চলাকালীন ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন-রাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যের টিকিট বিক্রয় রোধে সেনাবাহিনী সচেষ্ট ছিল। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 1255টি যানবাহন হতে 35,26,233 টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে 151 জনকে গ্রেপ্তার করা হয় এবং র্যাকারের মাধ্যমে 9টি যানবাহন উদ্ধার করা হয়। ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে 72 জনকে গ্রেপ্তার করা হয় এবং 14,57,000 টাকা জব্দ করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারের সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,476 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত 6 জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের লুটের চর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে ৮,৬২০ লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নে অতি বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হয় ও জনমনে স্বস্তি ফিরে আসে। টানা ভারী বর্ষণে হবিগঞ্জে কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায়। গত 7 জুন পবিত্র ঈদ উল আজহার দিনে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে। শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে 5 আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। গত 27শে মে সেনা সদরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঈদের পূর্বেই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মিরপুরের একটি চকলেট কারখানাকে 7 লক্ষ টাকা জরিমানা সহ সাময়িক বন্ধের আদেশ জারি করা হয়, যার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। ভুটান এবং সিঙ্গাপুর ফুটবল দল বাংলাদেশ সফরকালীন গত 4 এবং 10 জুন বাংলাদেশের সাথে 2টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও অফিসিয়ালদের অবস্থান, গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 4683 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে সিএমএইচ ঢাকাতে এখনও 18 জন চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজ নিয়োজিত রয়েছে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। ধন্যবাদ। আমরা অফিসিয়াল প্রেস ব্রিফিংটা শেষ করলাম। এখন আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আমার নাম কাজী সোহাগ, আমি বাংলাদেশ পত্রিকা রিপোর্টার। আমার দুটি কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, আপনারা আগেও বলেছেন, আজকে কিছুক্ষণ আগেও বলেন মব ভায়োলেন্স নিয়ে সেনাবাহিনী যে তৎপরতা চালিয়েছে বা চালাচ্ছে, সেইগুলো এখন মব পরিস্থিতিতে কিভাবে আপনারা দেখছেন? এটা কি বেড়েছে, কমেছে, নাকি বিরোধে আরো চলছে? আরেকটা কোশ্চেন হচ্ছে,
ঈদুল আজহাকে নিয়ে গ্রামে যাওয়া এবং কর্মস্থলে ফেরা এবং পশুবাহী গাড়ি নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সেনাবাহিনীর যে কার্যক্রম ছিল এটা আপনারা আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নটি ছিল মব ভায়োলেন্স। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আমাদের গত ঈদুল আজহার সময়ে আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালের দিনরাত সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং আপনারা জানেন, আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময়ে তারা যানবাহন সংক্রান্ত বা ঈদের যে টহল পরিচালনা করেছে। এবং আমরা 1255টি গাড়ি হতে 35 লক্ষের অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি। এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনীর এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, আমাদের অনেস্টি এবং আমাদের হার্ডওয়ার্কের জন্য সম্ভব হয়েছে। আমি ছোট্ট একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই গত ঈদের যদি তুলনা করি, তাহলে মৃতের সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা 30 থেকে 40% কমিয়ে নিয়ে আসতে পেরেছি। তো এ থেকে আপনারা বুঝতে পারেন যে মব ভায়োলেন্স অথবা এই যে ঈদের সময় আমাদের যে নির্বিঘ্নে ঘরমুখ মানুষের যাওয়ার এবং আনন্দে ঈদ কাটানোটা এবার অনেক ভালো ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নাসিরউদ্দিন শরীফ দৈনিক সংগ্রামে আছি। সুন্দর করে তাকে লোকটাকে চিকিৎসা দেওয়া হয় এবং তাকে যথেষ্ট পরিমাণ সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন জাতীয় পতাকা বিক্রির সময় তাকে দেখা হলো যে সে জাতীয় পতাকা বিক্রি করছে, এই অবস্থায় তাকে পিটানো হয়। এই পিটানোর বিষয়ে ওই যে সদস্য জড়িত ছিলেন তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, আপনারা জানেন এটি একটা আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ ছিল। সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য যতটুকু করা দরকার ছিল করা হয়েছে। এটি একটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা ছিল। পরবর্তীতে আমরা ওই পতাকা বিক্রেতাকে ডেকে আমরা সমবেদনা প্রকাশ করি এবং তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাকে 1 লক্ষ টাকা প্রদান করা হয়, যার মাধ্যমে সে তার ক্ষতিপূরণ এবং তার ব্যবসাকে সফলভাবে চালিয়ে যেতে পারবে। ধন্যবাদ। আমরা সামনে থেকে কিছু পিছন থেকে জি আপনি দেখছেন গতকালকে ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রদান করেছে। সেখানে তারা কিছু মন্তব্য করেছে। তাদের একটি পর্যায়ে তারা দাবি করেছে যে রোহিঙ্গা ক্যাম্পে, আপনার যেহেতু নিরাপত্তা, সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ইনসার্জেন্ট গ্রুপ এবং আরাকান আর্মি দুটির সাথে এই ইনসার্জেন্ট গ্রুপকে তারা ব্যবহার করছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যেহেতু বাংলাদেশ আর্মি ওখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য করেন, আপনাদের কি বিষয়? আপনারা যেমনটি দেখেছেন, আমাদেরও এটা গোচরীভূত হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। আমরা জাস্ট আপনারা যেভাবে গতকালকে দেখেছেন আমরাও ওইভাবে দেখেছি। বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। ধন্যবাদ। বিভিন্ন সীমান্তে ভারত এবং মিয়ানমার সীমান্ত থেকে পশ্চিম অপরাধ আছে, এই ব্যাপারে সেনাবাহিনীর পদক্ষেপ কি অনুসরণ হচ্ছে? এটা আপনারা জানেন, পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনও অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। ধন্যবাদ।
দেখুন, শীর্ষ সন্ত্রাসী বা যে কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের সময় যে আভিযানিক কার্যক্রম করা হয়, এটার আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করার একটি বিষয় থেকে যায়। আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের সময় আমাদের এই যে আভিযানিক কার্যক্রম এটা অব্যাহত থাকবে। লাস্ট কোশ্চেন। গত 6 জুন বান্দরবনের রোয়াংছড়ি এবং কাঞ্চি দুটি এরিয়াতে রেস্ট্রিকশন ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ সেখানে যাতায়াত করছে। রোয়াংছড়ি এবং কাঞ্চির পেছনের যে অংশ সেটি কিন্তু এখনো প্রত্যাহার করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থা যেটা নিষেধাজ্ঞা রয়েছে, তো এই নিষেধাজ্ঞাটা কবে নাগাদ প্রত্যাহার করা হবে? আরেকটি বিষয় হলো যে ওই এলাকাটা কুকি চিন এবং আরাকান আর্মিদের কিছুটা হলেও একটি বিপদসংকুল অবস্থায় রয়েছে। তো সেই অবস্থাটা, সেই পর্যটন এরিয়াটা কাঞ্চি এবং রেমাকুলের পেছনের অংশটা আরাকান আর্মি এবং কুকি চিনদের অবস্থানটা কিরকম, বা আপনারা কবে নাগাদ এই বিষয়ে আমাদেরকে একটি ভালো একটি খবর দিতে পারে? এটির পাশাপাশি আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন করি, সেটি হলো যে এইসব এরিয়াতে বিগত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাংবাদিকদের নিয়ে যেতেন এবং সরেজমিন রিপোর্ট করানোর জন্য নিয়ে যেতেন। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এটি বন্ধ রয়েছে। যেহেতু নিষেধাজ্ঞা একটা এরিয়া প্রত্যাহার হয়েছে, তো আমরা আশা করবো যে আমাদের সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে সরেজমিন রিপোর্ট করানোর ব্যবস্থা করবে। ধন্যবাদ। আপনি বললেন যে আগে এটা হয়েছে, এবং আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ট্যুরিস্ট সেখানে পরিদর্শনে যায়, তাহলে আমাদের ওইখানে ডেপ্লয়েড যে জোন থাকে, সেই জোনে তাদের একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারে তাদের নাম তালিকা এবং কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ করতে হয়। তাদের সেফটি সিকিউরিটির জন্য এটা করতে হয়। তো কেউ যদি তাদের নাম তালিকা বা কন্ট্যাক্ট নাম্বার এটা লিপিবদ্ধ না করে এবং তার পরবর্তীতে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেখানে আসলে তাদেরকে ট্র্যাক করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আর আপনি দ্বিতীয় অংশে যেটা বললেন যে সাংবাদিকদের নিয়ে সেখানে, এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। ভবিষ্যতে হয়তো আমাদের ওইখানে ডেপ্লয়েড যে ডিভিশন আছে তারা হয়তো এই বিষয়ে চিন্তাভাবনা করবেন এবং আপনারা একটা পজিটিভ ফলপ্রসূ কিছু দেখতে পারবেন। ধন্যবাদ।